আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোকিত জয়িতা। অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমি ডক্টর সেলিনা আফরিন দিতা। এ সরকারের পতন হয়েছে, অনেকেই অনেক কিছু বলছে, অনেকেই, আর আমরাও শুনছি। তো গুণ খুন খুন আয়নাঘর সব কিছুই কিন্তু এখন বেরোচ্ছে। যা হয়েছে, যা কিছু হয়েছে এখন বের হচ্ছে। 2017 সালে আমি রোজার মাস, তখন আমার মনে আছে, তখন সম্ভবত 28 রোজা। আমার একটা ইফতারের দাওয়াত ছিল আমার বান্ধবীর বাসায়, খিলগাঁও। আমার বান্ধবীর নাম মেইতা, ওর বাসায়। তো আমার হাজব্যান্ড বলল যে আমি রান্না করি, আমার মোটরসাইকেলটা ডিস্টার্ব দিচ্ছে, তুমি যাও। তো আমি তখন ওর বাসায় গেলাম। আমি জাস্ট যখন যাচ্ছি তখন ওই সময়টা ছিল খুবই বর্ষার সময়, বর্ষা। আর কয়েকদিন নিম্নচাপ ছিল। তো বৃষ্টি টিষ্টি খুব, মানে আমি আসতেছি ঠিক একটা মাইক্রো এসে জাস্ট আমাকে মুখটা চেপে ধরে মাইক্রোর ভিতরে টেনে ঠাস করে উঠাই ফেললো। আমি কিছুই বুঝতে পারলাম না। আমার ও ফোনটা তখনও কাড়েনি, কিন্তু আমি জাস্ট একটা মেসেজ দেওয়ার কয়েক সেকেন্ড সময় পেয়েছিলাম। একটা মেসেজ আমার ফার্স্ট নাম্বারটা যার ছিল তাকে দেবো, এরকম একটা তাৎক্ষণিক আমার বুদ্ধি এসেছে। তখন আমি ওই মেসেজটা আমার বান্ধবীর হাজব্যান্ডকে দিই, সামবডি কিডন্যাপ ফর মি দিস প্যালেস। তো ওই প্লেস থেকেই আমাকে কিডন্যাপ করেছিল, যে আবুর হোটেলের সামনে থেকে। বৃষ্টি বৃষ্টি তখন 8:30-9টা বাজে, রাস্তাঘাটে লোকজন কম। ওই জায়গাটা থেকে গাড়িটা জাস্ট ইউটার্ন নিল, একটু সামনে আসলো, আমাকে নিল। তখন ওরা বলা বলি করছে ওদের গাড়িতে আরও দুজন উঠবে। তো বোঝেন তখন আমার কি অবস্থা হয়। আমি জানি যে আমার তো পৃথিবীতে কোনো শত্রু নাই, কিন্তু সেই সময়টাই আমার হাজব্যান্ডের সাথে একটু খারাপ রিলেশন যাচ্ছিল। আমার হাজব্যান্ড তখন পরকিয়া করে 3-4 বার ধরা খাইছে। আমি আমার হাজব্যান্ডের সাথে আমার গণ্ডগোল যাচ্ছিলো। তো স্বাভাবিকভাবে আমি ভাবলাম আমার হাজব্যান্ড কি আবার এর সাথে জড়িত কিনা, নানা কিছু মনে হচ্ছিল। তারপরে ওরা রামপুরার দিকে যেতে যেতে রামপুরা ব্রিজের ওখান থেকে ওদের গাড়িতে আরও দুজন উঠলো। আমি মাঝখানে, সামনে আমাকে যে পিস্তল ঠেকিয়ে মাইক্রোতে উঠিয়েছিল ও, আর একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, আমার দুপাশে দুজন। তারা আমার গায়ের ওড়না খুলে আমার চোখটা বেঁধে ফেলে, আমার মোবাইলটা কেড়ে নেয়। তারপর আমি আর কিছু জানি না। তারপরে ওরা যাচ্ছে 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 অনেক দূর, আমার মনে হয় যে 1-1.5 ঘন্টা ওরা গাড়ি চালিয়েছে। তারপরে ওরা আমাকে নিয়ে একটা বাড়ির ভেতরে উঠছে, এক সিঁড়িতে উঠছে, তখনও আমার চোখ বাঁধা। উঠে একটা রুমে আমাকে যখন রাখছে, ওই রুমে আরও কিছু মানুষ ছিল। একটা মহিলা, তার একটা ছোট বাচ্চা, 7 বছরের মেয়ে, আরও 2টো ছেলে, এরকম বড় একটা রুম। সবাইকে আমাকে চেয়ারের সাথে বসায়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেললো। তারপরে অনেক কথা, অনেক কিছু জিজ্ঞাসা, অনেক কিছু। আমার কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম যে আমাকে কেন এনেছেন, তখন আমাকে মায়ের পিঠ। তো সবাইকেই মারতেছে। তারপরে মুখের ভিতরে টেপ দিয়ে পেছনে হাত বাঁধা, এরকম করে গেছে 5 দিন। বলতে পারবো না, ওই বিভৎস দিনের কথা বলতে পারি না। কিন্তু ওরা আমাকে খুব ছোট করে যদি বলি, যে ওরা আমাকে কয়েকটা কাগজে সই করিয়েছিল। তার ভিতরে একটা কাগজে ওরা সই করিয়েছিল যে আমি কোনো মামলা মোকদ্দমায় যাব না, আমার পরিবারের পরে প্রবলেম আসবে, আমার ছেলেকে উঠাই নিয়ে ওরা মেরে ফেলবে, বা আমি যদি কাউকে বলি বা কোথায় ছিলাম, কোথায় নিয়ে গেছে বা কারা নিয়ে গেছে, এ ধরনের যদি কিছু বলে, তাইলে আমি থাকতে পারবো না, আমাকে মেরে ফেলবে। তো আসলে মানুষ, আমি তো জানতামই মারা যাব। আমাকে ওরা বলেছিল যে মেরেই দিব, অ্যান্ড তোমাকে আমরা টুকরা টুকরা করে বুড়িগঙ্গায় ভাসাই দেব। আমি কিন্তু জানতাম যে আমি মরে যাচ্ছি। আমি যে বেঁচে ফিরবো বা আমি পৃথিবীর মুখ দেখব, আবার আমি দুনিয়াতে আসবো, আবার সবার সামনে আসবো, কথা বলতে পারবো, এরকম এরকম আমার মানে তখন মনে হচ্ছিল না। কিন্তু খুব আমার মাকে মনে পড়ছিল। আমার মা তখন বেঁচে ছিল। আমার বাবা তো
2 মাস আগে মারা গেলেন। আব্বু ছিল বেঁচে, ভাই বোনরা পাগলের মতো সবাই খুঁজে বেড়াচ্ছে। সবাই খুঁজতেছে, যারা আমাকে ভালোবাসে, আমার পরিবার। আমার ছোটো বোনের স্বামী ঢাকায় চলে গেছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে র্যাবের ডিজি সবার কাছে আমার ছবি দেখাচ্ছে যে এরা আপনার ইন্টারভিউ করেছে টেলিভিশনে। বেনজির ভাইকে ছবি দেখাইছে, তখন উনি র্যাবের মহাপরিচালক, যে এই ইনি আপনার অনেকবার ইন্টারভিউ করছে, উনি টেলিভিশনে কাজ করেন, উনি জয়িতার সম্পাদক প্রকাশক, উনি বাংলাদেশ টেলিভিশনের প্ল্যানার, প্রেজেন্টার, নানা রকম করে চারিদিকে। কিন্তু আমার ছোটো ভাই বলেছিল যে পত্রিকায় দিও না, পত্রিকায় দিলে মানুষ জানবে যে কিডন্যাপ হয়েছে, তখন আরও একটা ব্যাপার হবে। আর এদিকে আমার ইমিডিয়েট ছোটো ভাইকে তখন বারবার ফোন করে ওরা টাকা পয়সা চাচ্ছিল। তো যদি টাকা দেন তাইলে ছেড়ে দেবো, আর যদি টাকা না দেন তাইলে আপনারা পাবেন না। যদি আপনারা চালাকি করার চেষ্টা করেন তাহলে এরকম 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 হবে। তো নাম্বার দেন, কোন নাম্বারে? কোনো নাম্বার দেবো না, অমুক জায়গায় অমুক জায়গায়। তো 3 দিন পরে ওরা একটা সিদ্ধান্ত নিল টাকা দেবে। ওরা যখন গ্যাসে ওই জায়গায়, তখন ওরা আবার ফোন করে বলছে এই জায়গা না, অমুক জায়গায়। আমরা আপনাদের ফলো করতেছি, আপনাদের সাথে পুলিশ প্রশাসন আছে কিনা, বা আপনারা বেশি চালাকি করার চেষ্টা করেন কিনা, আমাদের হাতে কিন্তু আপনার বোন। ওই দিনগুলোর কথা আসলে মনে পড়লে কি হয় বোঝাতে পারবো না, খুব কষ্ট হয়। আমি বোঝাতে পারি না কাউরে যে ওই দিনগুলো কেমন গেছে। তো টাকা দিতে যখন দেরি হচ্ছিল, আমি বললাম দেখেন আমার এমন কেউ নাই যে টাকা দেবে, আমারও টাকা পয়সা নেই, আমি কাজ করে খাই, আমার এরকম কোনো কিছু নাই। তো তারপরে ওরা একজন পিস্তল দিয়ে আমার মাথায় এখানে একটা বাড়ি মারে। আর আমাকে একটা পর্যায়ে ওরা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন ওদের আর একটা ফোন আসে যে আর একটা মহিলা যে ধরছিল তাদের কাছে টাকা চেয়েছিল বোধহয় 40 লাখ না 50 লাখ। তার হাজব্যান্ড বিদেশ থাকে, দিতে পারি না। আমার চোখের সামনে ওই মেয়েটাকে মেরে দিল। আর 2টো ছেলে তাদেরকে বিকাশে টাকা দিল, সেই ছেলে 2টা ব্যাংকার ছিল, তাদেরকে নিয়ে গিয়ে ছেড়ে দিল। তো আমার পড়া কিছু গয়নাগাটি ছিল, সেগুলো আমি বললাম যে এগুলো নেননি, আমাকে ছেড়ে দেন, আমার আসলে আমার ওরকম কোনো কিছু নাই যে আমাকে আপনারা কিডন্যাপ করতে পারেন, যে বা আমি অনেক টাকা দিব এরকম এরকম। আমি বললাম যে দেখেন আমি যা ইনকাম করি সেটা দিয়ে আমি আমার দৈনন্দিন কাজ করি, আমি এনজিও করি, পত্রিকা করি, সো আমার অত টাকা নাই। তারা আমাকে বলল তোর সব কিছু, আপনার সব কিছু আমরা জানি, আপনার এত ভালো রেজাল্ট, এত লেখাপড়া জানেন, এত ভালো ফ্যামিলির মেয়ে, আপনাকে আমরা 6 মাস ধরে খুঁজতেছি, কিন্তু আপনি অনেক চালাক। তো আমি চুপ করে শুনতেছি, আমি উত্তর দিতে পারছি না, উত্তর দিলে ওরা আমার মারবে। আমি জানি যে আমি মরে যাব। তো ওরা বলল যে আপনারে যখন আপনার জন্য এই রাস্তায় থামি আমরা, আপনি আর এক রাস্তায় চলে যান, যখন আর এক রাস্তায় থামি তখন আর এক রাস্তায় চলে যান, এইভাবে আপনি শুধু চেঞ্জ করেন। তো আপনাকে না আমরা ঠিক মতো পাইনি, বাগে আজকেই পেয়েছিলাম। তো আমার তখন মনে হচ্ছিল যে আমি যেদিকে যাই কেউ হয়তো নিউজ দেয়, বা কেউ নিউজ দিয়ে দিছে, নইলে জানলো কী করে। তো সেই ক্ষেত্রে আমার খুব সন্দেহ হয়েছিল যে আমার হাজব্যান্ড এদের সাথে জড়িত থাকতে পারে, বা আমার হাজব্যান্ডের আর এক ওয়াইফ আছে, বা অনেকের সাথে পরকীয়া আছে, তারা মিলে বোধহয় একটা কিছু করতে পারে। তারপর এদিকে আমার বাড়ির লোকজন পাগল হয়ে গেছে, ওরা অনলাইন করতেছে না, কারণ ওরা যখন গেছে তখন তথ্যমন্ত্রী বলছে যে তোমরা এরকম করো না, তাহলে মেরে দেবে, কারণ ও তো অনেক পপুলার, মিডিয়াতে কাজ করে, আরও আমাদের সোসাইটি খারাপ। আমার ভাইয়ের এক কথা যে সোসাইটি খারাপ, বলবে মেয়েদের ধরে নিয়ে গেলে সাধারণত রেফ করে, এটা করে ওইটা করে, ওর মান ইজ্জত যাবে। তো দেখি ততক্ষণে তো ভাইয়ের কাছে, আমার ছোটো ভাইটার কাছে ফোন করে টাকা পয়সা চাচ্ছে। তারপরে ওরা টাকা গুছিয়ে টাকা দিছে। টাকা দেওয়ার পরে জানেন সেই সময় খেতে দিত না। ও আমারে 4 দিন 5 দিন তো বৃহস্পতিবারে নিয়ে গেল, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারের দিন সম্ভবত ওরা আমাকে ছেড়েছিল। ওরা ইঞ্জেকশন দিত, বেহুশের মতো থাকতাম। আর
সেন্স আসলে অনেক কথা জিজ্ঞেস করতো, যেগুলোর সাথে আমি জীবনেও জড়িত না, আমি জানতাম না। আমি কোনো দিন কারোর নামে বাজে নিউজ করিনি। ওদের একটাই কথাই ছিল যে আমি জামাত নিয়ে কথা বলি। তো আমি জামাত নিয়ে কথা বলি, জামাত নিয়ে অনুষ্ঠান করছি, জামাত নিয়ে এটা করি ওইটা করি। তো এই রাগ থাকলেও থাকতে পারে। তারপরে দেখেন, আমাকে আমাকে অনেকে জিজ্ঞেস করছে আপনারা এটা বিএনপি করেছিল, আমরা বিএনপির নাম দিয়ে। আমি বলছি না, বিএনপি করেনি, এই গভর্নমেন্টই করেছে, এই গভর্নমেন্টই করেছে। কারণ আমি অনেক কিছুর সাক্ষী, অনেক কিছু জানতাম, অনেক কিছু এই গভর্নমেন্টই করেছে, আমি তো জানি। তো যা হোক, ওরা টাকা পয়সা নিয়ে ওরা যেদিন আমার চোখ বেঁধে আমার হাত বাঁধা আমাকে আবারও মাইক্রোতে তুললো, সেদিনও খুব বৃষ্টি, খুব বৃষ্টি। সেদিন আমি জানি যে আমাকে কোথাও নিয়ে মেরে ফেলে দিবে। ওই দিন আমার অন্তিম মুহূর্ত, ভাবতেও পারি না ওই দিনগুলোর কথা। কখনো কোনো দিন কাউরে মন খুলে না কথাগুলো বলতেও পারিনি। কারণ আমি বললে, আমি মামলা করলে, আমি কিছু করলে আমার বাচ্চাকে ধরে নিয়ে যাবে, আমার ফ্যামিলির পরে টর্চার করবে। আমাকে নিয়ে ওরা কোথায় জানি ফেলে দিল, হাতটা খুলে লাথি মেরে ফেলে দিল। আমি কাদা টাদের ভিতরে পড়লাম। তো আমি যখন পড়ে আমার না কোকাচ্ছিলাম, তোর পাশ দিয়ে একটা রিক্সাওয়ালা যাচ্ছিল, রিক্সাওয়ালা আমাকে উঠায় নিয়ে এসে থানায়, তো থানায় আমি বললাম আগে আমাকে থানায় নাও। তো আমি কথা বলতে পারিনি, ওরা আমাকে নিয়ে গেল হসপিটালে, ঢাকা মেডিকেলে। তারপর ফিরে যখন আসলাম, তারপরের দিন আমার ভাই, আমার দুলা ভাই, আমার বোন, ওরা সবাই আমার বাড়িতে, আমার ভাই আমার প্লেনের টিকিট করে দিল। আমাকে সবাই ইন্টারভিউ নেওয়ার জন্য, ডক্টর সেলিনা প্রেন্ডিতা ফিরে আসছে, ইন্টারভিউ করবে। আমি কাউকে যাতে ইন্টারভিউ না দিই, আমার বাবা আমাকে সেই মুহূর্তে ইন্ডিয়ায় পাঠিয়ে দিল। তখন আমি খুব সিক। তো আমি তখন চলে গেলাম, আমার ট্রিটমেন্ট নিতে চলে গেলাম। সে সময় আমার ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি ছিল, অসুস্থ ছিলাম খুব। তারপর আমি আর কোনো নিউজ করি নাই। আমি আসার পরে নিউজ করি না। আমার পরিবার বলছিল তোমার যে একটা মান ইজ্জত আছে সেটা চলে যাবে, কারণ তুমি যতই বলো যে তোমাকে ওরা কেউ কিছু করেনি, এটা বিশ্বাস করবে না। বাঙালি সোসাইটি অনেক অসভ্য, অনেক খারাপ। তো আমি আর তখন আসলে ওদিকে যাইনি। কিন্তু আমার বারবার মনে হয়েছিল যে আমি যে লোকটার সাথে থাকি সেই লোকটার সাথে ইনভলভ। আর নইলে কী করে জানবে যে এরকম এরকম হয়েছে। তো দীর্ঘদিন রিলেশন তার সাথে আমার ছিল না, অনেক কিছু হয়ে গেছে। কিন্তু পরে বুঝতে পারলাম যে না, ওই ভদ্রলোক ছিল না, আমাকে যা এইটা করেছে ছাত্রলীগের পোলাপান। আমি যখন টেলিভিশনে কাজ করতাম, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা আমার শত্রু ছিল। আমি ভালো কাজ করি কেন, আমার অনুষ্ঠান বন্ধ হয় না, আমি এত ভালো উপস্থাপনা করি কেন, আমি এত ভালো কাজ করি, আমি এত ভালো কাজ পাই কেন, সবাই আমাকে এত ভালোবাসে কেন, আমার যোগ্যতায় আমাকে সবাই সম্মান করে। ওরা আমাকে নিয়ে গেছিল। পরে বেরোয় আসার পরে আমি যখন ফিরে যাই, আমি কিন্তু আমাকে বনসই করাইছিল যে আপনি আর অনুষ্ঠান করবেন না। তো তখন আমি পরে তো অনেক কিছু বোঝা যায়, আস্তে আস্তে বের হয়। আর সেন্স তখন তো কাজ করিনি, আস্তে আস্তে কাজ করছে। তখন আমি বলছি যে ছাত্রলীগ আমাকে উঠাই নিয়ে গেছিলো। তো অনেক যে ওরা ছাত্রলীগ করে, কিন্তু ওরা আসলে এই সময় ছাত্রলীগ করলেও ওরা আসলে জামাত ইসলামের লোক, শিবিরের লোক। তো যা হোক, ওদের আসলে কোনো দল নেই। ওরা যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দলে থাকে। তো অনেক 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 কিছু সেই সময়টা গেছে। আমার বারবারই মনে হচ্ছিল যে আমি আমি এই কাজ করতে পারবো না, ওই কাজ করতে পারবো না। আমাকে 21টা আলটিমেটাম দেওয়া একটা কাগজে সই করেছিল। সেই কাগজটায় পরে আমাকে সবাই বলল যে মামলা করো। আমাকে ডিবি ডাকলো, র্যাব ডাকলো, তারাও অনেক ইন্টারভিউ করলো, আমি কাউরে চিনছি কি না। আমি আসলে টেকনিকে একটু অ্যাভয়েড করে গেছি।
প্রত্যেক দিন এই পত্রিকা থেকে ফোন করতো, পত্রিকা থেকে ফোন করতো, এই টেলিভিশন থেকে ফোন করতো, ওই টেলিভিশন থেকে ফোন করতো। না পেরে আমি 2 মাস যেয়ে কলকাতায় থাকলাম বাঁচার জন্য, পাপারাজিদের হাত থেকে বাঁচার জন্য। তারপরে আমি যখন আসছি মোটামুটি নর্মাল, কিন্তু আমি 6 মান্থ বের হতে পারিনি, একটা ট্রমার মধ্যে ছিলাম। তারপরে আমি বের হয়েছি, আস্তে আস্তে কাজ করেছি, কিন্তু আমি সন্ধ্যার পরে বাইরে থাকতাম না, লোক ছাড়া কোথাও যেতাম না, কেউ কারোর বাসায় দাওয়াত দিলে খেতে যেতাম না। এরকম করে আমি আমার দিনগুলো কাটিয়েছি, আল্লাহরে ডাকছি। আর সবসময় বলেছি যে কখনো যদি কোনো অপরচুনিটি পাই আমি দেশের বাইরে চলে যাব, আমি দেশে থাকবো না। এর ভেতরে আমি একবার মানে আমার এনজিও থেকে মাদক নিয়ে কাজ করার সময় একটু কাজ করতে গেছি, তখন আমি যশোরে, কিন্তু কিছু লোক আমার ওকে মেরে মাথা ফাটাই দেয়, মানে মেরে ফেলার উদ্দেশ্যে মারে, কিন্তু মাথায় 8 সেলাই, মাথা ফেটে যায়, খুবই খারাপ অবস্থা ছিল, হসপিটালে ছিলাম, খুবই খারাপ অবস্থা ছিল। মামলা দিতে যাই, মামলা নেয় না, তো নানা রকম কাহিনী, পুলিশ মামলা নেবে না, অনেক রকম প্রবলেম, সেটাও আমি ফেস করে আসছি। তো খুন, গুম, টাকা নেওয়া, এইগুলো কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, এই লিগালারাই করেছে, লিগালারাই করেছে। এরে উঠায় নিয়ে গেছে, ওরে উঠায় নিয়ে গেছে, আমি তো জানতাম আমি বাঁচবই না। তো আজকে না, আমি সবসময় বলি, আমি সবসময় আমার ফেসবুকে লিখি, আমি সবসময় বলি যে আমি এত কিছুর শিকার হয়েছে, এই অত্যাচারের শিকার হয়েছি, অনেক কাজ করতে যেয়ে করতে পারিনি, কারণ ওই যে বাধা ছিল, সই করে আসছি, আমার পরিবার শেষ করে দেবে, আমার বাচ্চা মেরে ফেলবে। এখনও যে আমি আমেরিকায় চলে আসছি, আমার তো একটা ভয় আছে, ছিল আজও পর্যন্ত, না মানে এই গভর্নমেন্ট পদত্যাগ করা পর্যন্ত ছিল, যে আমার ভাইদের মেরে ফেলবে, আমার ফ্যামিলির পরে টর্চার করবে, আমার ছেলেকে মেরে ফেলবে, এরকম একটা ভয় ছিল। তো যাই হোক, আমি চলে আসছি। এখন যখন ছাত্ররা দেশ স্বাধীন করেছে, এখন আমি একটা ভিডিও বানালাম এটা নিয়ে, ছোট করে। আমি তো মহিলা, অনেক কিছু বলতে পারি না, বলা যায় না, আমাদের সোসাইটি অনেক খারাপ। তো আমি পরে টেরও পেয়েছিলাম, বুঝেও ছিলাম যে কারা এর সাথে জড়িত ছিল, কারা নিয়েছিল। তো আমি যখন অ্যাসাইলাম করছি এসে, তখন এই আমার উকিল যখন সাজিয়েছে বিএনপি, বলছে নো, বিএনপি না, আওয়ামী লীগে এটা করেছে। আওয়ামী লীগের সময় আমি চরমভাবে অপমানিত হয়েছি, চরমভাবে নির্যাতিত হয়েছি, স্বাধীনভাবে কাজ করতে পারিনি, স্বাধীন মত প্রকাশ করতে পারিনি, স্বাধীনভাবে থাকতে পারিনি। ওরা আমাদের কাছ থেকে 50 লাখ টাকা চেয়েছিল, 30 লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে আমাকে ছেড়েছে। এখন আমার জীবনটা বেঁচে আছে, আমি আমার ভাই বোনের কাছে গ্রেটফুল যে ওরা আমার জন্য অনেক করেছে। আমার মা, আমার বাবা সবাই চেয়েছে যে টাকা যাক, আমার মেয়েটা ফিরে আসুক। আল্লাহ আমার বাবা মাকে ভেস্তে নসিব করুক। আমি এসে আমার মাকে দেখতে পেয়েছিলাম, আমার মা তখন বেঁচে ছিল, যার জন্য টাকাটা দিতে পেরেছিল বলে আমি বেঁচে আসছি, আইদার হয়তো বেঁচে আসতাম না। আর আমি জীবনে মানুষের অনেক উপকার করছি, আমার একটা বিশ্বাস ছিল যে আমি যদি বাঁচি, মানুষের দোয়ায় বেঁচে ফিরব। আমি কখনো কোনো দিন কোনো মানুষকে কষ্ট দিইনি, আঘাত দিইনি, কারো কোনো কিছু অবহেলা করিনি, অহংকার দেখাইনি, কারোর সাথে বেইমানি করিনি, আমি কখনো অন্যায় করিনি। তো আমি সবসময় চেয়েছি যে সৎ আদর্শ, এই সব কিছু মেনটেন করে মানুষের কল্যাণে, মানুষের পাশে থাকব। তো এই পর্যন্ত আছি, ভালো। এখন চলে আসছি, ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে আসবো, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আছি, বাংলাদেশে আসলে থাকার মতো না, থাকার পরিবেশ নাই। বিশেষ করে যারা আমাদের মতো স্বাধীনভাবে কাজ করেন, সাংবাদিকতা করেন, এনজিও করেন, স্বাধীন মত প্রকাশের অধিকার রাখেন, সততা আছে, অন্যায়ের প্রতিবাদ করেন, তাদের জন্য বাংলাদেশ না। তাই জন্য বলছি যে সাবধানে থাকবেন, অনেক 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 সাবধানে থাকবেন। আর এখন তো দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, ছাত্ররা যদি পারে ঘুষ, দুর্নীতি, কিডন্যাপ, ধর্ষণ, এগুলো থেকে বাংলাদেশকে বাঁচাবে আশা করা যায়। আমরা একটা ক্লিন ইমেজের বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করতে পারবে, ধর্মীয় অধিকার থাকবে, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস এগুলো থাকবে না, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।